বর্তমান সময়ে ইরান ইসরায়েল অথবা ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্ব অনেকের কাছে অযৌক্তিক মনে হলেও গত প্রায় ৫০০ বছর ধরে এমন কোনো সুপার পাওয়ার নেই যাদের সঙ্গে ইরানের সংঘর্ষ হয়নি, হোক তা রোমান, আরব, মঙ্গল, তুর্ক, রাশিয়ান বা ব্রিটিশ। প্রত্যেক সুপার পাওয়ারই ইরানকে জয় করার চেষ্টা করেছে। এর অন্যতম বড় কারণ হচ্ছে ইরান পৃথিবীর ক্রস রোড হিসাবে পরিচিত। এটি এমন একটি দেশ যা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াকে একসঙ্গে সংযুক্ত করেছে। আজকে ইরান ৬০টি দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে। এই দেশের পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান। পশ্চিম দিকে রয়েছে ইরাক, তুর্কি, আর্মেনিয়া এবং আজারবাইজান। এছাড়াও ইরানে রয়েছে ৩টি প্রবেশাধিকার সাগর, যার মধ্যে উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পার্সিয়ান উপসাগর এবং ওমান উপসাগর। ইরানের দক্ষিণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক এলাকা রয়েছে, যাকে স্টেট অব হরমুজ বলা হয়। পৃথিবীর প্রায় ২০% তেল ও গ্যাসের সরবরাহ এই পয়েন্ট দিয়েই হয়। স্টেট অব হরমুজের নিকটে ৭টি দ্বীপও রয়েছে, যা ১৯৭০ সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। উত্তর কাস্পিয়ান সাগরেও ইরান আশুরাডের নামের একটি দ্বীপকে নিয়ন্ত্রণ করে। গত ৪০ বছর ধরে ইরান পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় মাথাব্যথা হয়ে আছে। এত শক্তিশালী সেনা ও অর্থনীতি থাকা সত্ত্বেও কেন কোনো পশ্চিমা দেশ এখনও ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাতে পারেনি? বা সব দেশেই জানে ইরানের ওপর সরাসরি আক্রমণ মানে বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এবং সেটাই হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান আমেরিকার প্রায় প্রত্যেকটি বেসমেন্টের উপর আক্রমণ চালাচ্ছে। কিন্তু ইরান কোন ক্ষমতার বলে এত বড় বড় রাঘব বোয়ালদের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে? এটি কি শুধু তাদের ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? কি ইরানের সবচেয়ে বড় স্ট্রেংথ হিসাবে কাজ করছে? ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আকাশপথে আক্রমণ করে কখনোই কোনো দেশের ক্ষমতা পরিবর্তন করা যায় না। এর জন্য যেতে হয় স্থলযুদ্ধে। আর স্থলযুদ্ধে ইরানকে হারানো পশ্চিমা বিশ্বের জন্য প্রায় অসম্ভব। ইরানকে অজয় করার পেছনে এই দেশের ভূগোলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে জাগ্রস পর্বতমালা, যা ইরানের উপকূল রেখা থেকে শুরু হয়ে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালা ইরানকে একটি শক্তিশালী প্রাকৃতিক সুরক্ষা দেয়। এই এলাকা অত্যন্ত পাথুরে এবং অতিক্রম করা প্রায় অসম্ভব। ১৯৮০ সালে যখন ইরাক ইরানের ওপর আক্রমণ চালিয়েছিল, তারা চেষ্টা করেছিল জাগ্রস পর্বতমালা অতিক্রম করে ইরান দখল করতে, কিন্তু তারা সফল হয়নি। এই কারণে ৮ বছর ধরে চলা যুদ্ধ কোনো ফলাফল ছাড়া শেষ হয় এবং দুই দেশের সীমান্ত ১ ইঞ্চিও পরিবর্তন হয়নি। এছাড়াও ইরানের উত্তর দিকে কাস্পিয়ান সাগরের পাশে রয়েছে আলবারেস পর্বতমালা। এই পর্বতমালা শুধুমাত্র ইরানকে প্রাকৃতিক সুরক্ষাই দেয় না, বরং অনেক প্রাকৃতিক সম্পদও এই দুই পর্বতমালা তাকে প্রদান করে। ইরান ইউরেনিয়াম, সিলভার, গোল্ড এবং জিঙ্কের খনিজ সম্পদে সমৃদ্ধ। এছাড়াও ২০ শতকে ইরানের ভূগোল আরও শক্তিশালী করে তুলেছে যখন পার্সিয়ান উপসাগরে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত হয়। আজকের দিনে পুরো বিশ্বের প্রায় ১০% তেল এবং ১৫% প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণ ইরানের হাতে রয়েছে। ইরানকে আরেকটি প্রাকৃতিক সুরক্ষা দেয় তার ২৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, যা দুইটি সাগরের মধ্যে বিভক্ত। ইরানের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হচ্ছে বন্দর আব্বাস। এটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট, যা স্টেট হরমুজ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে। এই পয়েন্টটি ইরানের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক লিভারেজও। যদি ইরান তার নেভি ব্যবহার করে এই পয়েন্ট ব্লক করে দেয়, তবে বিশ্বের অর্থনীতি স্তম্ভিত হয়ে যাবে, কারণ বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহ এখান দিয়ে এশিয়া ও ইউরোপে পৌঁছায়। ধরা যাক কেউ এই উপকূল রেখা এবং দুই পর্বতমালা অতিক্রম করে ইরানের মধ্যে প্রবেশ করে ফেলেছে। তখনও দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে লুদ বা কবি মরুভূমি। লুদ মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম স্থান হিসেবে বিবেচিত হয়। ২০০৫ সালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াস। তাই এই কঠিন পরিবেশ অতিক্রম করা এখন প্রায় অসম্ভব। আজকের দিনে ইরানকে সবচেয়ে শক্তিশালী করে তোলার আরেকটি কারণ হলো তার ভূ রাজনৈতিক কৌশল। ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি, যার ৯৫% শিয়া মুসলিম। জনসংখ্যার ৬২% পার্সিয়ান, ১৬% আজেরি এবং ১০% কুর্দ, এবং বাকি ১২% হচ্ছে বেলুচ, লুর, আরব ও তুর্ক। ১৯৭৯ সালে শিয়া বিপ্লবের আগে ইরান একটি লিভারেজ দেশ ছিল এবং আমেরিকার শক্তিশালী প্রভাবও এখানে ছিল। এমনকি সেই সময় আমেরিকা ইরানকে মিলিটারি জেটস পর্যন্ত সরবরাহ করত।
কিন্তু ইমাম খামেনির আগমনের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। অবাক করার মতো তথ্য হচ্ছে 1979 সালের আগে ইরান এবং ইসরায়েলের সম্পর্কও খুব ভালো ছিল। প্রকৃতপক্ষে ইরানই 1948 সালেও ইসরায়েলকে একটি প্রকৃত দেশ হিসাবে স্বীকৃতিও দিয়েছিল। তবে ইমাম খামেনি আসার পর প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন ইসরায়েল এখন ইরানের শত্রু। তেহরান ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। ইসরায়েলে যাওয়ার সমস্ত ফ্লাইট বাতিল করা হয়। তেহরানে থাকা ইসরায়েলি দূতাবাসকে প্যালেস্টাইনের দূতাবাসে রূপান্তরিত করা হয়। এর ফলশ্রুতিতে ইসরায়েলের পাশাপাশি ইরানের আমেরিকার সঙ্গেও সম্পর্ক খারাপ হতে শুরু করে। এই সম্পর্কের অবনতি শুধু ইসরায়েল ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইরানের আশেপাশে সব আরব দেশও শিয়া বিপ্লবের পর সতর্ক হয়ে যায়। তারা ভয় পেয়েছিল যে ইরানের আইডিওলজি তাদের রাজ্য পর্যন্ত পৌঁছাতে পারে এবং তাদের রাজতন্ত্রকে ক্ষতি করতে পারে। এই কারণেই 1980 সালে এই সব আরব দেশ একত্র হয়ে সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে আক্রমণ করেছিল। তবুও তারা ইরানকে দমাতে পারেনি। ইরানও বুঝতে পারে যদি সে বাঁচতে চায় তাকে তার আইডিওলজি অন্য দেশেও ছড়াতে হবে, কারণ ইসরায়েলের সঙ্গে তার সবচেয়ে বড় শত্রু সব আরব দেশও তার বিরুদ্ধে অবস্থান করছে। এবং এখান থেকে ইরান খুব ভালোভাবেই বুঝে যায় যদি তাকে বাঁচতে হয় তবে তাকে যুদ্ধ করেই বাঁচতে হবে। আর এই কারণেই ইরান তৈরি করে তার ব্যালিস্টিক মিসাইল, যা পৃথিবীর অন্যতম একটি ভয়ানক অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে নাকানে চুবানি খাওয়াচ্ছে আজ ইরান। আর এখান থেকে ইরান এমন একটি গ্রুপকে সমর্থন করা শুরু করে যারা ইসরায়েলি ও জায়নিস্টদের বিরোধী, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতিম ব্রিড, ইরাকে আল বদর। এই পুরো নেটওয়ার্ককে বলা হয় দ্য অ্যাক্সেস অব রেজিমেন্ট। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান, ইসরায়েল এমনকি আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে, যাতে তারা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার ভাবে। উদাহরণস্বরূপ, যখন ইসরায়েল গাজায় বোমা হামলা চালায়, তখন লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের উপরও মিসাইল নিক্ষেপ করে। ইরানের এই প্রক্সি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি তাকে খুবই বিপজ্জনক করে তুলেছে আজ। যখন যুদ্ধ কৌশলের কথায় আসে, তখন ইরানের ড্রোন প্রযুক্তি নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের কাছে রয়েছে প্রায় উন্নত মানের 2500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল। তাই বলাই যায় ইরানকে আকাশপথে হারানো প্রায় সম্ভব। যদি পশ্চিমা বিশ্ব ইরানকে প্রকৃতপক্ষে হারাতে যায়, তাহলে তাকে স্থলযুদ্ধে হারাতে হবে, আর এই জন্য দরকার সেই দেশে ঢোকা। কিন্তু বাইরের দেশ থেকে ইরানে ঢুকে তাকে হারানো প্রায় অসম্ভব। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডেই।